সাজানো এক সংসারে জন্ম নিয়েছিল ফুটফুটে শিশু নুজাইরা। নুজাইরার বয়স যখন মাস 6 তখন জুলাই মাস 2024। এর পরের বাক্যগুলো নির্মম বিষাদে ঠাসা। আদরের মেয়ে আর স্ত্রীকে বাসায় রেখে আন্দোলনকারীদের জন্য শুকনো খাবার আর পানি নিয়ে বের হয়েছিল নুজাইরার বাবা, আর ফিরে আসেনি। আরও কিছু নির্মম সত্য আছে। জুলাইয়ের 18 তারিখে যাত্রাবাড়িতে শহীদ হন নাজমুল কাজী। পেশায় তিনি একজন কেমিক্যাল ব্যবসায়ী। শহীদ নাজমুলের স্ত্রী মারিয়া সুলতানার মুখে তাদের দাম্পত্য জীবনের অনাবিল সুখ আর প্রেমের গল্পটা যে কারো হৃদয়কে কাঁপিয়ে দেবে। স্বপ্ন ছিল স্ত্রী আর মেয়েকে নিয়ে উন্নত দেশে পাড়ি জমাবেন, যে দেশে এই দেশের মতো জীবনের নিরাপত্তার অভাব অনুভব হবে না, যেখানে আদরের নুজাইরাকে সুশিক্ষায় বড় করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি বেঁচে আছি শুধু আমার মেয়ে আর আল্লাহর জন্য। সত্যি কথা যেটা, আমি শুধু আমার মেয়ে আর আল্লাহর জন্য বেঁচে আছি। আমার জীবনের কোনো মানেই নেই, কোনো মূল্যই নেই। নতুন করে শুরু করা যায় কখনোই না। যাকে ভালোবাসা যায় এরপরে নতুন বলতে কিছুই নেই। দুনিয়া আমার সেখানেই শেষ। ওর বাবা যখন দেখতেছিল এরকম গন্ডগোলও বলতেছিল যে মারিয়া এই দেশটা ভালো না, আমরা এই দেশ থেকে চলে যাব, আমার মেয়েটারা দেশের বাহিরে সেটেল করে দিব, ও দেশের বাহিরে থেকে বড় হবে, পড়াশোনা, ওর জন্যই আমরা দেশের বাহিরে যেতে চাচ্ছিলাম সব থেকে বেশি। ও পাসপোর্ট জমা দিয়ে দিছে, 3 মাস পর আমাদের একটা রেজাল্ট আসবে, ও চলে যাবে, আর আমাদের জন্য ও সব ঠিকঠাক করে রাখবে, আর 6 মাসের মধ্যে আমাদের নিয়ে যাবে। কিন্তু ফ্যামিলি ভিসাই ও দিছে। জীবনের প্রথম সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটা তীব্র থাকে, হয়তো প্রথম প্রসব বেদনার মতোই, কিংবা তারও বেশি। শহীদ মীর মুগ্ধের সাথে একই কবরে শুয়ে আছে শহীদ রিদওয়ান শরীফ রিয়াদ, যার ডাকনাম জয়। জয়ের মৃত্যুর 1 বছর পরেও ছেলের জামা কাপড়ের গন্ধে সন্তানকে খুঁজে বেড়ান মা। একবার ভাবুন তো, সেই চিরচেনা গন্ধ নিয়ে যখন মনে পড়ে আদরের প্রথম সন্তানটির মুখখানা, কতটা হাহাকারে দুমড়ে মুচড়ে যায় মায়ের হৃদয়। এই হৃদয়ের ভাষা কি স্বৈরাচারের হৃদয় বোঝা কি আদৌ সম্ভব? শহীদ জয় 18 জুলাই বিকেলে মুগ্ধের জানাজার নামাজ পড়ে বাড়ি ফিরেছিল। মা বারণ করেছিল আন্দোলনে যেতে, কিন্তু 19 জুলাই হাজারো শহীদের মতো জয়ও সেদিন অন্য কোথাও যাওয়ার কথা বলে যোগ দিয়েছিল আন্দোলনে। নামাজ শেষ হয়েছে, ফোন দিয়েছিলাম, বাবা নামাজ তো শেষ, বাসায় এসো। বলছিলাম আম্মু এখানে একটা দাওয়াত আছে, ওটাই খেয়ে আসবো। তারপর আর বারবার ফোন দেই, কখনো ধরেছে কখনো ধরে নাই। কিন্তু 3:30টার সময় তারা দাওয়াত খায় চলে গেছে। যাওয়ার সময় ওখানে মুগ্ধর কবর দিচ্ছিল, ওরা জিয়ারত করে তারপর ওখান থেকে আন্দোলনে গেছে। ওর সাথে আমার লাশ কথা হয়েছিল 5:32। বাচ্চা ছাড়া একটা পরিবার ধ্বংস, একটা মার আর কোনো কিছু থাকে না। একমাত্র ছেলে, আমার একটাই ছেলে। জানি না, তার কথা বলার পর থেকে আমার ভিতরে কি জানি নাই, মানে আমি আর স্থির থাকতে পারতেছি না, আমার অস্থির লাগতেছে। আদরের ছোট্ট ভাগ্নেকে কুটুস মামা বলে ডাকতেন জয়। ভাগ্নের প্রতি তার সে আবেগকে ধারণ করেছে দেয়ালের গ্রাফিতি। জয়ের ঘরের জানালা খুললেই দেখা যায় জয়কে নিয়ে আঁকা মর্মস্পর্শী গ্রাফিতিটি। তার বোন ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, কান্না আটকে রাখা দায় হয়ে পড়ে। তাই তবুও অনুরোধ করলাম, শহীদের কথা জানুক সবাই। ওকে নিয়ে কথা বলি না, কোথাও কথা বলি না, কারণ ওকে নিয়ে কথা বলতে গেলে দেখা যায় যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। চেষ্টা করি যতটা পারি অ্যাভয়েড করতে। নাই, 1 বছর ধরে আমাদের সামনে নাই, কিন্তু আমার মনে হয় যে না, ও আছে, ও আসবে। আমি আসলে ওই দিন বুঝতে পারি নাই যে আমার ভাই মারা গিয়েছে। আমি ভাবছি হয়তো বা একটু ব্যথা পেয়েছে, ও চলে আসবে। তো আসলে আমি ওকে জড়াই ধরে বলবো যে হ্যাঁ, তুই কেন এরকম করিস, কথা শুনিস না। এখন ভয় পেয়ে গেছিলাম। স্বল্প আয় করা বাবা মেয়েকে বলেছিল, মা এইসব আন্দোলন আমাদের জন্য না, আমরা নিম্ন আয়ের সাধারণ মানুষ। প্রতি উত্তরে ইন্টার প্রথম বর্ষের ছাত্রী নাফিসা বাবাকে বলেছিল, দেশটা তো আমারই। মেয়েকে আন্দোলন থেকে ফেরাতে টঙ্গী থেকে সাভারে নানা বাড়িতে পাঠিয়ে দেন বাবা, কিন্তু রাজপথের ডাক ঘরে রাখতে পারেনি নাফিসাকে। সাভারে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের সাথে রাজপথে নামেন নাফিসা মৃত্যুর আগে স্বৈরাচারের পালিয়ে যাওয়ার আনন্দ উদযাপন করতে পেরেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে সেদিনই অর্থাৎ 5 আগস্টে শহীদ হন নাফিসা হোসেন মারোয়া। 18 জুলাইয়ের পর থেকে যখন আমি জানতে পারি নাফিসা আন্দোলনে যায়, তখন আমি তাকে ফিরানোর জন্য বহু চেষ্টা করি। তখন আমি তাকে নিরাপদের জন্য আমি তার নানির বাড়িতে পাঠিয়ে দেই সাভারে। 3 তারিখেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনে শরিক হয়েছে, 4 তারিখেও জাহাঙ্গীরনগর ব্যানারে শরিক হয়েছে, আন্দোলনে শরিক হয়েছে। সে আমাকে প্রতি উত্তরে বলছিল যে আব্বু
এদেশে সবাই তো এই দেশের জন্যই আন্দোলন করতেছে, তা আমি করলে দোষ কি? 5 তারিখ সকালবেলা সে তার নানির বাড়ি থেকে ঘুম থেকে উঠছে, ফ্রেশ হয়েছে, নাস্তা খাইছে, খায়া কলেজের ব্যাগ কাঁধে সে আবারও আন্দোলনে শরিক হয়েছে। আমাকে নাফিসা ফোন দিছে এবং বলতেছে যে আপু তুমি টিভি দেখো, স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাইতেছে। মনটা আমার খুব মানতেছিল না। 1:15 মিনিটে আমি যখন তাকে ফোন দেই তখন নাফিসা বলতেছে আব্বু আমাদের খুব সমস্যা হইতেছে, তুমি দোয়া করো, ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যই খুব তাড়াতাড়ি হবে। তা আমি বলছি যে সমস্যা যেহেতু হইতেছে তুমি বাড়ি যাও, আবারও বলতেছি বাড়ি যাও। ঠিক 2টা বাজে আবার আমি ফোন দিলাম, তখন একটা ছেলে ফোন দিয়ে বলতেছে কে আপনি, কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, ল্যাবজন হাসপাতালে এই মেয়েটা গুলিবিদ্ধ। জুলাইয়ে এমন হাজারো শহীদের গল্প লেখা আছে অশ্রুজলে। ক্রেডিট ভাগাভাগির সংস্কৃতিও বেশ দৃশ্যমান। বিপরীতে জুলাইয়ের পরাজিত শক্তি বলছে এই জুলাই নাকি মেটিকুলাস ডিজাইন। সব ছাপিয়ে অজানা কবির ভাষায় বলতে হয়, ঘাতক বুলেট কি জানে, ভালোবাসায় যার বসবাস মৃত্যুতেও সে বিস্মৃত নয়। স্বৈরাচার শেখ হাসিনা কিংবা জুলাইয়ের ক্রেডিট বিভাজনকারীরা কি জানে জুলাই বেঁচে রইবে শহীদের স্বজনদের অশ্রুজলে। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।